দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। এখন আলটিমেটলি বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি শব্দের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকে আলোচনার বিষয়ও তাই আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, তাদের সঙ্গে শুরুতে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। আমার ডান পাশে আছেন, মাঝখানে আছেন ব্যারিস্টার, মাঝখানে আছেন শরীফুজ্জামান শরীফ, সিপিবি নেতা। একেবারে ডান দিকে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র। আজিজুল বারী হেলাল, শুরুতে একটু জানতে চাই, আজকে নজরুল ইসলাম খান ভারতীয় জোটের সঙ্গে বৈঠকে পরে বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না। বিএনপি আপাতত হার্ডলাইনে যাচ্ছে না, আন্দোলনে যাচ্ছে না। অথচ আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে বিএনপি বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছে, বিশেষ করে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ার কারণে। এখনই আন্দোলন প্রয়োজন মনে করছে না কেন বিএনপি তাহলে? না, দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠা হয়েছে, এটা তো সবার ঐক্যমতের ভিত্তিতে এবং সবার সাপোর্টে এবং জন আকাঙ্ক্ষার সেই প্রত্যাশা, জনপ্রত্যাশা পূরণের এই সরকার। এই সরকারের কোনো ব্যর্থতা মানে বাংলাদেশের অভ্যুত্থানের ব্যর্থতা এবং বাংলাদেশি জাতির ব্যর্থতা। সুতরাং এই সরকারের সাথে যখন আমরা লাস্ট 16 এপ্রিল দেখা করে আমরা একটা আবেদন জানিয়েছিলাম যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ বা কিভাবে নির্বাচনটা হবে, কতদিনের মধ্যে করবেন, আপনার মেয়াদ, এইসব আমরা জানতে চেয়েছিলাম। তিনি এইসব বিষয়ে কোনো কথা বলেননি, এই জন্য আমরা অসন্তোষ প্রকাশ করেছিলাম। তো আমাদের এই দাবিটা কিন্তু রয়েই গেল যে তিনি নির্বাচনের রোডম্যাপ দিবেন এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে সংস্কারের কথা বলেছি সেই সংস্কার তো সরকারও বলছে। সুতরাং এইসব বিষয়ে তো আমাদের ঐক্যমত রয়েছে। আবার রাষ্ট্র মেরামতের জন্য যে সমস্ত নির্বাচনকে বাইরে রেখে রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেখানেও আমরা ঐক্যমত করেছি যে নির্বাচন এবং এই রাষ্ট্র মেরামতের সংস্কার সাইমালটেনিয়াসলি চলতে পারে। সেদিকে একটা সমালোচনার জায়গা যেটি সোশ্যাল মিডিয়া একই সঙ্গে পত্রিকায় আসছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি, অথচ ধরেন আপনারাই দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এত বেশি যেটি আসলে প্রধান বাধা, অন্যতম বাধা। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না এরকম একটা প্রচার কেন হলো আমি বুঝলাম না। কারণ আমরাই তো প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, ইভেন ডেপুটি প্রধানমন্ত্রী, ডেপুটি রাষ্ট্রপতি, মানে উপরাষ্ট্রপতি, আমরাই তো এগুলো বলছি। এখন সরকার প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ার বা যে সমস্ত পাওয়ারের কিছু ক্ষমতা হ্রাস করতে চাই, সেই সব বিষয়ে দেখা যাচ্ছে যে তাহলে আপনার সরকার পরিচালনায় প্রধানমন্ত্রীর আপনার শক্তভাবে কাজ করতে হবে। এইসব কয়েকটা পয়েন্টে আমাদের মধ্যে অনৈক্য রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে হবে কেন? প্রধানমন্ত্রীর যতটুকু ক্ষমতা প্রয়োজন টু ইকুইলিব্রিয়াম দ্য পাওয়ার টু রান দ্য কান্ট্রি, এবং অন্য অন্য যে রাষ্ট্রপতি বা আপনার সংসদীয় নেতা বা অন্য অন্য যে অর্গানাইজেশন আছে সেখানে প্রধানমন্ত্রীকে চেক অ্যান্ড ব্যালেন্স করা যা যা দরকার সেগুলো আমরা বলেছি। কিন্তু আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, যিনি সরকার প্রধান তার ক্ষমতা কমাতে হবে, এটা কেমন ধরনের কথা? লেজিটিমেট উপায়ে প্রধানমন্ত্রীর যে সমস্ত ক্ষমতার প্রয়োজন টু রান দ্য গভর্নমেন্ট সে ক্ষমতা দিতে হবে। এইসব জায়গায় কিছু আপনার মত পার্থক্য আছে। বাংলাদেশের যে ধরেন গভর্নেন্স আগের সেই ব্যবস্থা থাকবে না। প্রধানমন্ত্রী আগে যেমন একছত্র, দ্যাট মিনস যেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যেমন প্রেসিডেন্টের টোটাল পাওয়ার ছিল, আমরা যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসছি তখন প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা ওইভাবে ব্যাখ্যা করি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। তখন প্রেসিডেন্টের টোটাল ক্ষমতাটা প্রধানমন্ত্রী এনজয় করতো, যেহেতু ট্রান্সফর্ম করা হয়েছে। এখন আমরা প্রধানমন্ত্রীর মানে আপনার কার্যক্রমগুলো কী হবে, রুলস অফ বিজনেস বা এইগুলো বিষয়ে আমরা কথা বলছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে হবে, এটা তো ইরেশনাল কথা। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে, আসতে চাই একটু
শরীফুজ্জামান শরীফ, প্রধানমন্ত্রীর ক্ষমতার জায়গাটা ধরেন বিএনপির যে অবস্থান এবং যেটি বলছিলেন হেলাল ভাই, সেটির সঙ্গে কতটা একমত আপনি, বাংলাদেশের যে বাস্তবতা আছে এখন ক্ষমতার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, দুই আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে এখন সমস্ত জায়গায় রাজনীতির অঙ্গন, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একাকার হচ্ছে সংস্কার। সংস্কারটা কি দরকার? সংস্কার দরকার। কেন দরকার? আমাদের এখানে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এই গণঅভ্যুত্থানটা তো কতগুলো ভিত্তির উপরে দাঁড়িয়ে হয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ। এখন এই সংস্কার কেউ বিরোধিতা করছে? কেউ মোটেই না। এর সাথে আমি একটু ঘোড়া যুক্ত করে দিই। আমাদের এখানে আমরা 3-4টা নির্বাচনে ভোট দিতে পারলাম না। কেন? এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছিল যেখানে মানুষের ভোট না দিলেও সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করার সুযোগ ছিল। এখন আপনি যদি ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে চান, নির্বাচনের ব্যবস্থায় ফিরে যেতে চান, তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে। এখানে আপনি প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে গেছেন, যদি তার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে চান বিচার বিভাগের, তাহলে আপনি শুধু কেন পালিয়ে গেল সেটা না, যাতে পালিয়ে না যায় তার জন্য একটা ব্যবস্থা আপনাকে তৈরি করতে হবে এবং তার জন্য আপনার রিফর্ম দরকার। এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলা হয়, দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, একটা রাজনৈতিক সংসদীয় ব্যবস্থায় একটা রাজনৈতিক দল মনোনয়ন দিবেন, কিন্তু তার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানেন না যে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। সুতরাং জবাবদিহিতার জন্য আপনার ওই রিফর্মটা দরকার, এবং সেটিকে পরিবর্তন করার জন্য সেটিকে আপনি সংস্কার বলেন, সেটিকে রিফর্ম বলেন, সেটিকে অন্য কিছু বলেন, কিন্তু কিছু একটা আপনাকে করতে হবে। যা ছিল ঠিক তার রিভার্স একটা সিস্টেম নিশ্চয়ই সেটা না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা কি হবে মনে হচ্ছে? আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এই জায়গাগুলোতে এতটাই চর্বিত চর্বণ করতে করতে মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা আপনি তৈরি করে ফেলছেন। আমি ওই যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার অন্যান্য যে জায়গা, গাজীপুরে মায়ের সাথে 2টো সন্তান ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে দেখছে 2টো সন্তানের রক্তাক্ত লাশ। আপনি ওই জায়গাটায় যদি অ্যাড্রেস না করেন, গত 10 দিন আগে 1 কেজি পেঁয়াজ হচ্ছে 60 টাকা, আজকে সেই পেঁয়াজ হচ্ছে 80 টাকা। আপনার মিনিকেট কেটে, মোটা চাল কেটে চিকন চাল বানিয়ে তা প্রায় সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে। বাজারে দ্রব্যমূল্য থেকে শুরু করে এই যে জায়গাগুলো আছে, এই যে আজকেও দেখলাম কোন বাড়ির থেকে 1 কোটি টাকা লুট হয়েছে এবং পুলিশ তাদেরকে ডেকে বলছে সাংবাদিকদেরকে জানাবেন। অর্থাৎ আইন শৃঙ্খলা, মানুষের জীবনের সংকট, এই জায়গাগুলোকে আমরা একেবারেই আমাদের আলোচনার টেবিলের বাইরে নিয়ে গেছি। সুতরাং এই ধরনের ইস্যুগুলোকে আপনি যদি হিডেন রাখেন, এই ইস্যুগুলোকে আপনি যদি মানুষের প্রতিনিয়ত যে জীবনের যে সংকটগুলো, আপনি উপরের স্তরের যে এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করছেন, আপনাকে যদি এটাকে সাস্টেনেবল করতে হয়, মানুষের সমর্থনের মধ্যে আনতে হয়, আপনি একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে এই এজেন্ডার বাইরে নিয়ে যাচ্ছেন। সুতরাং আপনি ক্ষমতার ভারসাম্য বলেন, অবশ্যই এখানে দরকার আপনার পার্লামেন্টকে না, কিন্তু যেটি আপনি অ্যাড্রেস করছেন এখন, যেটি বলছেন সেটা হচ্ছে সেই জায়গায় এই 7 মাসে উন্নতি দেখছেন। আমি বানরের বাসবে ওঠার মতন, এই যে ঈদের সময় আমি কতগুলো জায়গায় দেখেছি, তার পেছনে অনেকগুলো কারণ আছে। দ্রব্যমূল্য, মানুষের মধ্যে যে স্বস্তির জায়গাটা ছিল, সেই স্বস্তির জায়গাটা এখন নেই, ক্রমশ এই সংকটটা বাড়ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে বয়স্ক একজন মানুষ, দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু এই জায়গাটায় আপনি সেই ডেভেলপমেন্টটা হচ্ছে না। এবং এই ডেভেলপমেন্টটা হওয়ার জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো দরকার, আমি দেখতে পাচ্ছি যে আপনি সংস্কারের জায়গাটা, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জায়গাটায় এমন কতগুলো এজেন্ডাকে অ্যাড্রেস করছেন, যে এজেন্ডার কারণে ওই যে প্রান্তিক মানুষ, শহরের গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ, গ্রামের সাধারণ মানুষ, তার যে এজেন্ডাগুলো, তার কিন্তু আলাদা কতগুলো এজেন্ডা আছে। আপনি যান এইখান থেকে বের হন, সেটা রিয়েলাইজ জায়গাগুলোতে অ্যাড্রেস করা হচ্ছে না। অনেক ধন্যবাদ। ফদ ভাই, একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক হয়েছে দীর্ঘ 7 ঘন্টা। সেখানে যে কয়টা বিষয় সামনে এসেছে, একটি বিষয় একটু প্রথমে জানতে চাই। সংবিধান সংস্কারে গণভোট চাই এনসিপি, এর আগেও বেশ কয়েকবার তারা এই বিষয়টি বলেছে। কতটা প্রাসঙ্গিকতা দেখেন এবং এই জায়গাটায় ঐক্যমত কতটা সহজ হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে। একটা জিনিস আমরা যেন মাথায় রাখি যে একটা রাজনৈতিক দলের মতামত থেকে যদি অন্য রাজনৈতিক দলের মতামত ভিন্ন হয়,
এর মানে বিষয়টা এরকম না যে দেশে খুব বড় ধরনের সংকট হয়ে গেছে। এইটার মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশে আপনার এই কালো কোট পরা পেঙ্গুইনদের শাসন দেখে গত 16 বছর ধরে আমাদের একটা ধারণা হয়েছে যে এই দেশটা একটা জমিদারি শাসন ব্যবস্থা চলছে, যে ওই কালো কোটধারীরা কি বলছে, গণভবন থেকে কি বলছে, শেখ হাসিনা অথবা শেখ পরিবার কি বলছে, ওটাই দেশ, ওটাই সরকার এবং আইন। এজন্য যেটা হয়েছে যে গণতন্ত্রের মধ্যকার যে বৈচিত্র্য আছে, ভিন্ন মত আছে, ভিন্ন মতের ভিতরে যে প্রতিযোগিতা আছে, এই জিনিসটা আমরা ভুলতে বসেছিলাম। আমাদের সময়কার এখানে খুব প্রমিনেন্ট ছাত্রনেতারা আছেন 80-90-এর দশকের। চায়ের দোকানের যে রাজনীতিটা ছিল, মানুষ পত্রিকা পড়তো, আপনার বাসে ট্রেনে দেখেছি একটা পত্রিকার 4টা পৃষ্ঠা 4 জনে ভাগ করে পড়তো। একটা পৃষ্ঠা আবার 2 জন 2 পাশ থেকে পড়তো, একজন এই পাশে ধরে পড়তো আর একজন পিছন থেকে পড়তো, গ্রামের চায়ের দোকানটাতে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে। সেই কালচারটা কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে যে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন। এই ট্রমাটা হচ্ছে যা কিছুর সাথে আমি একমত না সেটাই আমাকে ট্রমাটাইজ করে ফেলে, যে হায় হায় এটা কি হয়ে গেল, বিএনপি এই কথা বলছে, এনসিপি এই কথা বলছে, হায় হায় এটা কি হয়ে গেল, এরা না গত বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো, হায় হায় এটা কি হয়ে গেল, এখন আবার সব ভেঙে গেল, তুলে তো আবার এই যে আওয়ামী লীগ মিছিল করা শুরু করছে, কদিন পর মনে চলে আসবে। বাস্তবতাটা এটা না। যেটা হচ্ছে যেখানে যেখানে একমত হওয়া দরকার সেখানে এখন পর্যন্ত সবগুলো দল আসলে একমত, খুব সিরিয়াসলি একমত। আপনি আমাদের স্বাধীনতার প্রশ্ন জিজ্ঞাসা করেন, সার্বভৌমত্বের প্রশ্নে আসেন, জাতীয় স্বার্থের প্রশ্নে আসেন, আত্মমর্যাদার প্রশ্নে আসেন, প্রতিরক্ষা নীতি, বিদেশ নীতি, যে কোনো মৌলিক মোদ্দা জায়গা, যেটা রাষ্ট্রের মোদ্দা জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে সকল দলের ভিতরে ঐক্যমত আছে। এর বাইরে যেটা হচ্ছে, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ডাইভার্সিটি যেটাকে বলছি, গণতন্ত্রের বৈচিত্র্য। সেজন্য হচ্ছে যে নির্বাচন কখন হবে, আগে নির্বাচন হবে না সংস্কার হবে, বেশি সংস্কার কম সংস্কার, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ভ্যালিড কোশ্চেন। না, সবই ঠিক আছে। যেটি জানতে চাচ্ছিলাম আসলে গণভোট এখন সম্ভব কি? হ্যাঁ, কেন না, কেন সম্ভব হবে না, কেন এভরিথিং ইজ পসিবল। আবার সম্ভব না, যদি বিএনপি মনে করে সম্ভব না, তাহলে তার আর্গুমেন্ট সে পুট ফরওয়ার্ড করবে। কিন্তু কোনো কিছু অসম্ভব না পলিটিক্যাল কনভারসেশনে। পলিটিক্যাল ডিসকোর্স মানেই হচ্ছে যে একটা দাবির ন্যায্যতা আছে এবং সেই ন্যায্যতা কীভাবে পূরণ হতে পারে সেটা কনভারসেশন, ডায়ালগের মধ্য দিয়ে ঠিক হবে। যদি ঐক্যমত হয় যে গণভোট হবে, গণভোট হবে। আমি তো বহু আগে বলেছি কখন নির্বাচন হবে, এই সরকারের মেয়াদ কয়দিন হওয়া উচিত, এর মধ্যে এটার ব্যাপারে আমি তো গণভোট চেয়েছি, আমি বলেছি। তাহলে যেটা হচ্ছে যে বারবার দলগুলো বলছে এখন ভোট দেন, তখন দেন, 2 মাস আগে দেন, 3 মাস পরে দেন, এটা জনগণের মধ্য দিয়ে এই আলাপটা শেষ হয়ে যেতে পারে যে আমি আগস্টে নির্বাচন চাই, আমি ডিসেম্বরে চাই, আমি ফেব্রুয়ারিতে চাই, আমি জুনে চাই। এবার একটা মন্তব্য দিয়ে দেন, এর বাইরেও আপনি কোনো কিছু চান কিনা। দেখেন না দেশের মানুষ কি বলে। আমরা তো গণতন্ত্র মানে কি, আমরা তো দেশের মানুষের মতামতকে ভ্যালিডেট করতে চাই, সম্মান করতে চাই। হবে না কেন, সবাই ঐক্যমত হইলে হবে। যদি এটা মনে করে যে এটা হওয়ার মধ্য দিয়েই হচ্ছে একটা ঐক্যমত হওয়ার বেশি সম্ভাবনা আছে, আপনার দ্বিমতকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? যদি দেখেন যে বড় 2টা ফোর্সের ভিতরে অনেক বিষয়ে মৌলিক জায়গায় দ্বিমত হয়ে গেছে, এইটার সমাধান হচ্ছে 2টা পথ আছে গণতন্ত্রে। একটা হচ্ছে কনভারসেশন, ডায়ালগের উপর ডায়ালগ, কথা আলাপ তো করতেই হবে, কথা চালাইতেই হবে। পৃথিবীতে আপনি দেখবেন যে সাউথ আমেরিকাতে আপনার ফাক রেবল ছিল, লম্বা সময় ধরে 30-35 বছর ধরে আপনার গেরিলা যুদ্ধ করেছে। নরওয়ে তার আপনার সেটেলমেন্ট কনভারসেশন হোস্ট করেছে, বছরের পর বছর ধরে এই রেবেলদের সাথে আলোচনা হয়েছে, বছরের পর বছর হয়েছে। অত এটা হতেই পারে, দিনের পর দিন, মাসের পর মাস ডায়ালগ হবে। যদি মনে করছেন যে না, ডায়ালগে এটা কনভারসেশনের সমাপ্তি হচ্ছে না, গণভোটে চলে যাক। কোন বিষয়ে আমরা একমত, কখন নির্বাচন হবে আমরা, এবং সেটা জুনের মধ্যেই, আমি বলছি জুনের বাইরে না, এর মধ্যেই। জি, তো সেখানে আপনি বলছেন যে এখন যতটুকু বিভিন্ন ইস্যুতে যে মতামত আসছে সেখানে খুব বেশি সংকটের সামনে কিছু দেখছেন? আমি কোনো সংকটই দেখছি না। গণতন্ত্র মানেই হচ্ছে এটা, এই কনভারসেশন চলছে, চলবে। অনেক ধন্যবাদ। হ্যালো ভাই, একটু এই গণভোটের জায়গাটা একটু আপনার মতামত চাই। একটু বলি। জি জি। যে সংবিধান সংস্কারে বিএনপি বলছে সংবিধান সংস্কারে একটা পলিটিক্যাল প্রস্তাব, এটা কতটুকু ভ্যালিড এবং কতটুকু ইনভ্যালিড, এটার একটা বিষয়। কতটুকু র্যাশনাল, কতটুকু ইররেশনাল, কতটুকু রেলিভেন্ট, কতটুকু ইররেলিভেন্ট। সংবিধান সংস্কার করতে চাচ্ছে না কে? আমি তো দেখি না, সবাই তো সংবিধান সংস্কার করতে যাচ্ছে। তাহলে গণভোট, সংবিধান সংস্কার কোথায় কোথায় সেই বিষয়গুলো আছে? না না, গণভোটটা তো হয় ইয়েস নো, যে সংবিধান সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে কি হবে না, তাই না? কোনো একটা নির্দিষ্ট অনুচ্ছেদ বা কোনো একটা নির্দিষ্ট
আপনার ক্লজ নিয়ে তো গণভোট না, সংস্কার হবে কি হবে না, তো বিএনপি তো সংস্কার চাচ্ছে না, কিন্তু এনসিপি যেটা চাচ্ছে সেটা আপনার তাই মনে হচ্ছে যে হ্যাঁ না, অর্থাৎ এটা তো পলিটিক্যাল ইম্যাচুরিটি থেকে পলিটিক্যাল যে ডিসকোর্সটা তারা তুলেছে এখন, এটা আমার কাছে মনে হচ্ছে যে ইনভ্যালিড। কারণ সংস্কার তো বিএনপি চাচ্ছে, সংবিধান সংস্কার তো চাচ্ছে, সংস্কারে যে সমস্ত প্রস্তাব সরকার দিয়েছে বিএনপি অনেক জায়গায় একমত করেছে, অনেক জায়গায় একমত করেনি। বিএনপি একটা প্রস্তাব দিয়েছে না, তাহলে সংস্কার চাচ্ছে না কেন বিএনপি? আমি তো বুঝলাম না। অর্থাৎ এই যে প্রশ্নটাই তো আমার কাছে মনে হচ্ছে যে ইররেলিভেন্ট এবং অপ্রাসঙ্গিক, যে বিএনপি বলছে যে সংবিধানের সংস্কারের প্রয়োজন, আমরা কি সেই ধর্মনিরপেক্ষতা, তারপরে বাঙালি জাতীয়তা, এগুলো কি চাচ্ছি? আমরা তখন সংস্কার চাচ্ছি। এবং সংবিধানে যে ডক্টর আলী রিয়াজ যে দেশের নাম পরিবর্তন, তারপরে বহুত্ববাদ, অনেক কিছু ঢুকিয়েছে না, এখন আবার সাম্য, মানবিক মর্যাদা, আমাদের স্বাধীনতা, সেই 5টি ঢুকিয়েছে, এগুলো আমরা সমর্থন করছি না, অনেক কিছু সমর্থন করছি না। তার মানে কি সংস্কার আমরা চাচ্ছি সংবিধানেরও, তাহলে এই প্রশ্নটা তুলবে কেন এনসিপি? তার মানে পলিটিক্যাল ইম্যাচুরিটি থেকে বলছে আপনিও সংস্কার চাচ্ছেন, আমিও সংস্কার চাচ্ছি। সংস্কারের কিছু কিছু অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু আপনি যদি গণভোটে যান যে সংস্কার হবে কি হবে না, এটা ইনভ্যালিড। আমি চাচ্ছি তো সংস্কার, তাই না? আর একটা কথা দেখেন, আপনি পার্লামেন্টে আপনি প্রধানমন্ত্রীর প্রথমেই বিএনপি যেটি বলেছে, আমি কোট আনকোট যতটুকু মনে আছে আমার, সেটা হচ্ছে সালাউদ্দিন ভাই যতটুকু বলেছেন যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব বিষয়ে গণভোট চায় না বিএনপি। যেমন দেখেন সংবিধান সংস্কার, এটা কি সম্ভব? সংবিধানে অনেক অনুচ্ছেদ, অনেক ধারা উপধারা আছে, একটা ধারা, একটা উপধারা, একটা অনুচ্ছেদ দিকে আপনি গণভোটে যাবেন? এটা কি হয়? এটা কি হয়? আমরা সংবিধানের কোশ্চেনে যেসব জায়গা প্রয়োজন, যেমন ধর্মনিরপেক্ষতা চেঞ্জ করা প্রয়োজন, জাতীয়তাবাদের কোশ্চেনে প্রয়োজন, আমরা বিএনপির যে ইডিওলজি সেখান থেকে বলি। আরও যেমন 70 আর্টিকেল নিয়ে আমরা কথা বলেছি, আমরা দ্বিকক্ষ নিয়ে কথা বলেছি, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কয় মেয়াদে থাকবে, সব নিয়ে সংবিধানের মধ্যে তো রয়েছে, কথা বলেছি। অর্থাৎ এটা তো ইররিলেভেন্ট একটা কোশ্চেন। আর আমি যেটা বলছি, দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু যোগ করে দিই, আপনি তারপর বলেন। সেটা হচ্ছে আজকে যে প্রস্তাব করেছে এনসিপি, সেখানে যেটি বলা হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবেন না, প্রধানমন্ত্রী পরবর্তীতে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। এটা তো তাদের বক্তব্য, এই বক্তব্য আমি কন্টেস্ট করতেছি না। আমাদের বক্তব্য, না, এটাকে আপনার মতামত চাচ্ছি। আমাদের বক্তব্য, আমরা মতামত অলরেডি দিয়েছি যে পরপর 2 মেয়াদে কনসিকিউটিভলি 2 টার্মস থাকার পরে 3rd টার্ম আর সে থাকতে পারবে না, পরবর্তীতে আবার হতে পারবে, পরবর্তী আবার 1 টার্ম 2 টার্ম বা 1 টার্ম বা যত হতে পারবে। কিন্তু কনসিকিউটিভলি 2 বার যদি কেউ হয়, 3য় সে হলে আমরা তার কারণও দেখিয়েছি যে তার মধ্যে একটা আপনার ডিক্টেটরশিপ গ্রো করতে পারে। এই জন্য আমরা বলছি ওইখানে তাকে হল্ট করতে হবে। এটা আমাদের প্রস্তাব। তাদের একটা প্রস্তাব দিয়েছে, আরও দলদার প্রস্তাব দিয়েছে। ঐক্যমত কমিশনের কাজ হবে যে এইটাকে আপনার একটা নিশ্চিত যে একটা সবাই একটা কমন জায়গা নিয়ে। কিন্তু আমার বক্তব্য যে আপনি শুধু সবার কাছ থেকে বক্তব্য নিচ্ছেন, কথা শুনতেছেন, সেই কথা মাঠে ছেড়ে দিয়ে আমাদের অভ্যুত্থানের শক্তির মধ্যে একটা অনৈক্য তৈরি করছেন, নিজে কিছুই করছেন না। দেখেন সংস্কার প্রশ্নে যে উচ্চস্বরে সবাই কথা করছে, সংস্কার যে হচ্ছে না, স্লোতগতিতে হচ্ছে, ধীর গতিতে হচ্ছে, তার ব্যাপারে কোনো উচ্চস্বর নেই। আপনি দেখেন তার ব্যাপারে কোনো উচ্চস্বর নেই। আমি শুনে বলছি, আপনি বলছেন যে দলগুলো যেগুলো সংস্কার কমিশনকে জানাবে সেগুলো মানুষ জানবে না, তা তো বলিনি। আমি বলছি যে যেমন যারা সংস্কারের কথা বলছে, মুখে ফেনা তুলে ফেলাচ্ছে, সংস্কার যে ধীর গতিতে হচ্ছে, সংস্কার যে হচ্ছে না শুধু কথার ফুলঝুরি, সেই সব বিষয়ে সংস্কার কেন ধীরে হচ্ছে তার জন্য কোনো উচ্চস্বর নেই। আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই সমস্ত কথা বলে এবং এই যে রেফারেন্ডাম, মানে সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে কি হবে না, রেফারেন্ডাম তো আমি বললাম ইনভ্যালিড, এই সমস্ত কথা তোলা হচ্ছে কেন? এর পিছনে মোটিভটা টু ডিলে দ্য ন্যাশনাল ইলেকশন। ন্যাশনাল ইলেকশন ডিলে কি হলে কি হচ্ছে, একটা শ্রেণী, একটা গোষ্ঠী তারা শক্তি সঞ্চয় করার সময় পাচ্ছে। সেই সময়টা যদি কাউকে দেয়া হয় তাহলে কিন্তু সরকারের নিউট্রালিটি নিয়ে প্রশ্ন ওঠে, কারণ এই সরকারের ক্যারেক্টারটা হলো নিউট্রাল সরকার। আমি আবারও একটু বলতে চাচ্ছি যে আপনারা বললেন যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাতে হবে। হয় প্রাইম মিনিস্টার তো অ্যাকাউন্টেবল থাকে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট মানে তো জনতা, তাই না? প্রাইম মিনিস্টারকে আপনি যতই সে আপনার ডিক্টেটর হয়ে উঠুক, তার যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স আপনি তৈরি করেন প্রেসিডেন্টের সাথে, অন্য পদের সাথে, এবং তারপরে পার্লামেন্টকে যদি আপনি ভাইব্রেন্ট রাখেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী অল টাইম একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকে। যেমন দেখেন 70 আর্টিকেলস, এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা কিন্তু এই 70 আর্টিকেল নিয়ে সবার আগে আমরা বলছি
যে শুধুমাত্র আপনার নো কনফিডেন্স যেটা এবং বাজেট পাস এই দুইটা ছাড়া সব বিষয়ে আপনি কথা বলতে পারবেন, যেটা আগে ছিল না। তার মানে কি, যে প্রধানমন্ত্রী যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে যান পার্লামেন্টে তখন প্রস্তাব উঠবে, তখন এটা অনেক ডিবেট হবে, ডিবেট হলে একটা এগ্রিমেন্ট হবে। সুতরাং এক কথায় যদি বলে দেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, এটা তো শুনতেও মানে খারাপ লাগে, তাই না? সেই জায়গায় বিএনপি ভেটো দিচ্ছে। ভেটো দিচ্ছে কেন? আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন যে নেতিবাচক প্রচারণা, এটা নেতিবাচক প্রচারণা। যেমন ওই যে বললেন না যে সংবিধান সংস্কার আমরা সকলেই চাচ্ছি, তারপরেও নাকি গণভোট হবে। কারণ কি? ওই যে টু ডিলে দ্য ন্যাশনাল গভর্নমেন্ট এন্ড টু ক্রিয়েট এ স্পেস টু ফাইট দ্য নেক্সট ইলেকশন। অনেক ধন্যবাদ শরীফ ভাই। একটু এই জায়গাটা একটু মতামত চাই। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারবেন না, এবং প্রধানমন্ত্রী হলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। এনসিপিএসকে মতামত দিয়েছে। প্রথম জায়গাটা হচ্ছে এই প্রথম বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে রাজনৈতিক দলগুলো এই সরকারের বিরোধী দলকে, আপনি বাংলাদেশের এই ঘটনা কিন্তু এর আগে ঘটেনি, সাম্প্রতিক গত প্রায় 3-4 দশক সবাই বলছে যে আমরা সরকারকে সমর্থন করি। এই ধরনের নিরঙ্কুশ সমর্থন কোনো সরকার পায়নি। এখন সমর্থনের জায়গায় বড় দলের সমর্থনটা হয়তো আমাদের চোখে পড়ছে, ছোট দলের সমর্থন চোখে পড়ছে না। পড়ছে চোখে পড়ছে, সব দলই তো, সব দল সমর্থন করছে। এটাকে আমি খুব পজিটিভ একটা জায়গা মনে করি, এবং এটা হলো এই সরকারের শক্তির দিক, এবং এটাকে বেস করে এই সরকারের কাছে যে প্রত্যাশার জায়গাগুলো, সেই প্রত্যাশাকে আরো দ্রুত গতি দেওয়া সম্ভব ছিল, আরো দ্রুত গতিতে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল। সংস্কারের গতি নিয়ে প্রশ্ন তুলছিলেন। অবশ্যই আমিও এই প্রশ্ন তুলছি। সেকেন্ড হচ্ছে ফুয়াদ ভাই যেটা বলছেন যথার্থই, ভিন্ন মত, ভিন্নতা, বহুমত, এটাই হচ্ছে বৈচিত্র্য, এটাই হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। একটা পার্লামেন্টে 300 সদস্যের যে পার্লামেন্ট, সেখানে একটা দল থেকে একজন সদস্য তিনিও দাঁড়িয়ে কথা বলতে পারছেন, ভিন্ন মত, তার মতামতটা দিতে পারছেন, এটাই হচ্ছে শক্তির দিক। রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তারা তাদের অভিমতগুলো দিবে, এবং এদের কথার মধ্যে, এদের দৃষ্টিভঙ্গির মধ্যে ভিন্নতা থাকবে বলেই তো অনেকগুলো পার্টি। প্রত্যেকটা দলের আপনার সাথে আমার সাথে তার, সব যদি একমত হই তাহলে তো অনেকগুলো দরকার ছিল না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যারা রেসপন্সিবল জায়গায় আছেন তারা এই যে প্রত্যেক দলের, আমি এটা ভিন্ন মত বলবো না, দলের স্ট্যান্ডটা বিএনপি তার জায়গা থেকে বলছে, এনসিপি তার জায়গা থেকে বলছে, অন্য পার্টিগুলো তার জায়গাতে, লেফটরা তার জায়গা থেকে বলছে। কিন্তু এটাকে আপনি যদি বলেন যে তার প্রতিদ্বন্দ্বী হয়ে কথা বলছে অথবা তার বিপরীত কথা বলছে, নো, এইখানে বিএনপি তার কথা বলছে, লেফটরা তাদের কথা বলছে। সুতরাং এইখানে কারোর সাথে কন্ট্রাডিক্ট করে বলে আমি মনে করি না। যদি সেটিকে আপনি সামনে নিয়ে আসেন তাহলে আমি মনে করব যে ইউনিটির যে জায়গাটা, এই যে শক্তির জায়গা, সেটিকে আপনি বিভাজন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখন পর্যন্ত যেটা দেখি, আমাদের 8-9 মাসে যতটুকু আমরা এগিয়েছি, এর থেকে প্রয়োজন অনুযায়ী যে ধরনের একটা প্রত্যাশা আমাদের সামনে আছে, জাতির সামনে আছে, আমি মনে করি যে এই জায়গাটায় আরো দ্রুত গতিতে এগোনো উচিত ছিল। আপনি কোনো জায়গায় অপ্রয়োজনীয় স্পেস আপনি তৈরি করছেন। আপনি এই রিফর্মের জায়গায় ইনস্টিটিউশন বিল্ড আপের জন্য যে ধরনের সময়টা দরকার, আপনার সেখানে যাওয়ার দরকার ছিল না। এই যে ঐক্যমত কমিশন, যদিও তাদের সেখানে যারা আছেন তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, তারপরেও আমি যেটা বলি যে এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে ডায়ালগগুলো, এই ডায়ালগগুলোতে আমি একজন নাগরিক হিসাবে আমি প্লিজ না, সন্তুষ্ট না। এত সময়ে আপনি কয়বার বসেছেন? গতকালকে আমি দেখলাম গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বলেছেন যে আমরা যাই, সবাই কথা বলার সুযোগ পায় না, কেউ 1 মিনিট, কেউ 1.5 মিনিট কথা বলি। অথচ আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই যে আপনি যাদেরকে ফোরামগুলো করেছেন, ঘন্টার পর ঘন্টা, যথার্থ সে বলেছে, ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতে পারতেন, যেহেতু আপনি একটা উইং তো তৈরি করে দিয়েছেন। এই উইংটার কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, প্রতিবেদন দেওয়ার আগে আলোচনা হতে পারত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবকিছুকে একটু বিলম্বিত করা, একটু প্রলম্বিত করা, এই ধরনের একটা প্রবণতা, আবার বিশেষ কারো প্রতি একটা বিশেষ সফট কর্নার প্রদর্শন করার একটা প্রবণতা আমি এর ভেতর থেকে দেখতে পাচ্ছি। ফলে যে সুযোগটা আমাদের হাতে এসেছে, যারা আজ থেকে 3 মাস আগে একেবারে হাতে হাত ধরে ডান বাম উগ্র সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে দাঁড়িয়ে ইউনিটির কথা বললো, বের হয়ে আসার পর একজন আরেকজনকে আক্রমণ করার সুযোগটা কেন পায়? সেই সুযোগটা আপনি কেন দেন? আপনি কেন এই যে আলোচনাগুলো, এই যে ডায়লগগুলো, এগুলো যদি
এত মানে বিলম্ব না করে আপনি নিয়মিত তাদের সাথে বসতেন, হয়তো সব জায়গায় একমত হবে আমি এটা মনে করি না, প্রত্যেকটা দলের নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি আদর্শ আছে, সব জায়গায় আপনার মিলবে না, কিন্তু আপনি তো এদের সাথে কথা বলতে পারতেন। তাহলে কি হতো, রাস্তায় যে কাদা ছড়াছড়িটা দেখা যাচ্ছে, জনগণকে আপনি মেসেজটা দিচ্ছেন আমরা এক হয়ে গেছি, একসাথে ছবি তুলছেন, কিন্তু বাইরে এসে যে কাদা ছড়াছড়িটা, আমার ধারণা এটিকে বন্ধ করার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সরকার এবং সরকারের যে অন্যান্য যে উইংগুলো করেছে তার ডায়ালগটা যদি রেগুলার হতো, তাহলে এই যে কনফিউশনগুলো, সন্দেহগুলো অনেকগুলো এড়ানো সম্ভব। অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতি ফিরছি আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। বিরতি ফিরছি দর্শক, ছোটটা বিরতির সময় হচ্ছে RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার, বিচার এবং নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একই সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ। আসাদুজ্জামান ফুয়াদ, যেটি জানতে চাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সরকারের মেয়াদ 4 বছর, এই জায়গায় একটু আপনার মতামত চাই। আমাদের তো আসলে 5 বছর মেয়াদ, খুব বেশি পার্থক্য তো নেই, 4 আর 5 খুব বেশি পার্থক্য আছে। এটি কেন এই প্রস্তাব, সেটি কোনো যৌক্তিকতা আছে কিনা? দেখেন, প্রস্তাব আসতে কোনো দোষ দেখি না, দোষ দেখেন না। হচ্ছে যে আমি মৌলিকভাবে এই জায়গাগুলোকে, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, আমার যে পলিটিক্যাল খাইসলত আছে, এই খাইসলত পরিবর্তনের জন্য সাফিসিয়েন্ট না। আমাদের খাইসলত পরিবর্তনের জন্য গোড়ায় হাত দিতে হবে রাষ্ট্রের। সেটা হচ্ছে, যেটা আমি বারবার বলি আর কি, যে সেটা হচ্ছে আপনার দেশে তো নাগরিক নাই, আপনার দেশে ভোটার নাই, আপনার দেশে বাসিন্দা আছে। একটা রাষ্ট্রের বাসিন্দা হওয়া আর একটা হচ্ছে নাগরিক হওয়ার ভিতরে ফান্ডামেন্টাল পার্থক্য আছে। আপনার এই ভূখণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখিরাও থাকে, ওরাও এই দেশে থাকে, ওরাও আপনার এই বর্ডার ক্রস করে সুন্দরবন থেকে কুমির, হরিণ খাইতে বাংলাদেশ অংশে চলে আসে, আবার বাংলাদেশ অংশের ওই হরিণ ওইখানে গিয়ে শিকারের মুখোমুখি হয়। বিএসএফ তো কুমিরকে অ্যারেস্ট করে না, যে কী ব্যাপার তুমি বাংলাদেশ অংশ ছাইরা আমার ভারতের হরিণ খাইতে আসছো। বিএসএফ তো কোনোদিন গুলি করে না, ওর পাসপোর্ট দেখতে চায়। হাতি ধরে ফেলায়, কিন্তু হাতি যখন ভারতে আসে তখন কিন্তু গভর্নমেন্ট ধরে ফেলায়, বান্দরবনে তখন কিন্তু ধরে ফেলায়। না, কিন্তু নাগরিক হবে কিভাবে? গ্রেফতার হয়েছিল একটা হাতি। তো সেই জায়গাতে নাগরিক ধরেন তাকে মালিকানা দিতে হবে, তাকে স্পেস দিতে হবে। যে আপনার পার্থক্যটা কোথায় হয়, যেমন ধরেন ভোট কেন্দ্রে যদি আপনি টাকা দিয়ে তাকে গাড়িতে করে নিয়ে আসেন, এটার সাথে যদি বিপরীতটা চিন্তা করেন, যে একটা মোবাইল ভোটিং সেন্টার আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের লাইব্রেরি দেখছেন না, মোবাইল লাইব্রেরি, এই মোবাইল ভোটিং সেন্টারটা কৃষকের বাড়িতে চলে গেছে। এই দুইটার ভিতরে একটা নাগরিকত্ব আর বাসিন্দার জায়গা আছে, মর্যাদার প্রশ্ন আছে। একটা জায়গাতে আছে যে সে ডিসিশন নিতে পারছে আমি আসলে কাউকে ভোট দিব, কারণ আমি কাউকে 2 আনা কেনাবেচা করি না, এখানে কারো বিকাশে নগদে কারো কাছ থেকে টাকা নেই, ফুসপানি খাই নেই, বিরিয়ানি খাই নেই, আমার কি অটোতে কইরা তার টাকায় কইরা সেন্টারে নিয়ে যায় নেই। কিন্তু আরেকজনকে যদি আপনি বাড়ি থেকে অটোতে করে ভ্যানে করে নিয়ে যান, তার মর্যাদা বোধ কিন্তু কেড়ে নিলেন, তার নাগরিকত্ব কেড়ে নিলেন আসলে আপনি তাকে। এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে, ব্যালট বাক্সে তার একটা জিম্মি ভাব চলে আসছে, সে আসলে জিম্মি হয়ে গেছে মনস্তাত্ত্বিকভাবে, যে আমি টাকা নিলাম, বিরিয়ানি খাইলাম, আমার অটোতে করে নিয়ে আসলো, এখন যদি XYZ ভোটটা না দেই। আবার দেখবেন যে কোরআন শরীফের উপরে বসে টাকা দেয়, ওয়াদা করায়। এই যে ওয়াদা করে টাকাটা নেওয়াচ্ছে, এই নেওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, আপনি ওই ব্যক্তির নাগরিক সত্তাকে ধ্বংস করে দিচ্ছেন, তাকে আর নাগরিক থাকতে দিচ্ছেন না। বন্ধ হবে কিভাবে? তাহলে এই সব জায়গায় যদি আমরা হাত না দেই, বন্ধ হবে কোত্থেকে? যে উদ্যোগ নিতে হবে। আমরা বলেছি আমরা ডিটেইল ইলেকশন কমিশন সংস্কার কমিশনে প্রস্তাবনা দিয়েছি, এবং ভালো দিক হচ্ছে নির্বাচনের সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের সেলফ কিন্তু কিছু ফান্ডামেন্টালি আমাদের দলের পরামর্শগুলো নিয়েছে। আপনারা দেখেছেন যে কমন ক্যাম্পেইনের প্রস্তাব আসছে, কমন পোস্টারিং, কমন ব্যানার লাগানো, কমন জায়গাতে এসে আপনার কমন ম্যানিফেস্টো নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। তার মধ্য দিয়ে যেটা হবে, যারা নির্বাচন করবেন তাদের কিন্তু খরচ কমে যাচ্ছে। খরচ কমে যাওয়া মানে হলো চাঁদাবাজি কমে যাবে। আপনি যে নির্বাচন করছে তার ব্যবসায়ীদের কাছ থেকে দোকানে দোকানে ইজারা করে তার চাঁদার টাকা তুলতে হবে না। এইগুলো করবার মধ্য দিয়ে এবং প্রশ্ন হচ্ছে আমরা পারবো কিনা। আমার 12 কোটি 10 লাখ ভোটার, হ্যাঁ পারবো তো, পারার অভিজ্ঞতা এই রাষ্ট্রের আছে। আমি বহুবার এক্সাম্পল দিয়েছি। পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, আপনি দেখবেন। জি, আমাদের এইখানে আমাদের দাদাদের জেনারেশনে যান, আমাদের বাবাদের জেনারেশনে ভাই বোন দেখবেন 5, 6, 7, 8, 9, 11 ভাই বোন এরকম আছে। আপনি এটা আমাদের এখনকার জেনারেশনে আসেন, 90-এর পরের জেনারেশনে আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে দেখেন 1, 2 এর বেশি ছেলে মেয়ে নাই, 2, 3। কিভাবে এটা হইল?
জিয়াউর রহমান থেকে শুরু করে ওনার আমলে যে ডিসাইসিভলি ফ্যামিলি প্ল্যানিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট করে দিয়েছে, এবং প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের ইউনিয়নে পরিবার পরিকল্পনা কর্মী আছে, দেখবেন ভ্যাসপাই করে করে গ্রামে গ্রামে সাইকেলে করে করে চলে যায়, উঠান বৈঠক করে মায়েদেরকে বুঝাইছে, বাবাদেরকে বুঝাইছে। তাহলে যে মায়েদেরকে বুঝায় তার স্বাস্থ্যসেবা, তার বাচ্চার আচার আচরণ, বাচ্চাকে কীভাবে বড় করবে এটা বুঝাইতে পারলেন আপনি, এই মানুষগুলোকেই কি বাড়িতে বাড়িতে গিয়ে আপনি ভোটার বানাইতে পারতেন না, নাগরিক বানাইতে পারতেন না? সে চিন্তায় কাকে ভোট দেবে কাকে দেবে না, এই দেশের সাথে তার দরদের জায়গা কোথায়, দায়ের জায়গা কোথায় বুঝাইতে পারতেন। অশিক্ষিত মানুষকেও তার দায় শেখানো যায়। কে করবে? এটা কি সরকার? রাষ্ট্র করবে, নির্বাচন কমিশন করবে, রাষ্ট্রকে করতে হবে, নির্বাচন কমিশনের কাজ এটা। এবার এটা এখনো সম্ভব, আপনি যদি ধরেন ডিসেম্বরে নির্বাচন হবে, জুনে নির্বাচন হবে, এখনো সম্ভব। এর মধ্যে শিক্ষার সম্পর্ক আছে? শিক্ষার সাথে সম্পর্ক নাই, ডিফারেন্ট জিনিস। ওকে, কেন সম্পর্ক নেই ওটা বুঝাই দিচ্ছি। জি, বাংলাদেশের অধিকাংশ কৃষক তো স্কুল কলেজে যায় নাই, কিন্তু ওই কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন তো যে 30% জমিতে কি পরিমাণ বীজ দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি পরিমাণ কীটনাশক দিতে হবে, সেটা জানে কিনা। এবং আপনি দেখেন যে ওই কৃষক যে পরিমাণ বীজ রাখে, যেটা দেখবেন যে কৃষক কি করে, একটা ছোট্ট জমিতে বীজ বপন করে এবং খুব ঘনত্ব দিয়ে চারা হয় সেখানে, ওই চারাগুলো কিন্তু উঠায় নিয়ে যান, উঠায় নিয়ে বড় ক্ষেতে আবার রোপণ করেন। কয়টা সারি হবে, কোন দূরত্বে লাগানো হবে, লম্বা কোন দিকে হবে, হোয়াইট কোন দিকে হবে, কৃষককে কি এটা স্কুল কলেজে গিয়ে অনার্স মাস্টার্সের ছেলেমেয়েরা লেখাপড়া করায় শেখাইছে? শেখায় নাই। তো যদি ওইটা কৃষক প্রজন্মের পরে প্রজন্মে গ্রাম থেকে গ্রামে দাদার কাছ থেকে দেখে শিখতে পারে, ভোটটাও সে শিখতে পারবে। এটা বুঝাইতে পারলে এটা সম্ভব। ওইখানে যদি হাত না দেয়া যায়, এই আপনার মানে কসমেটিক সার্জারি টাইপের 4 বছরেরটা 3 বছর, 3 বছরেরটা 5 বছর, রাষ্ট্রপতিরে ভাগ করে দেওয়া কিছু, হ্যাঁ এগুলো অনেক রিফর্ম আলোচনা হচ্ছে, হোক, কিন্তু মৌলিক জায়গার পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল। একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে, সেটি সফল হতে দেওয়া হবে না। বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কারা করছে? না কারা করছে তারা, সেটা এনভায়রনমেন্টটা দেখেন যে বিএনপি সংস্কার চাচ্ছে, বিচার চাচ্ছে, আওয়ামী লীগের বিচার চাচ্ছে, যখনই নির্বাচনের কথা বলছে তখন এমন একটা ভাব করছে যে আমরা মনে হয় কোনো ক্রিমিনাল অফেন্স করে ফেলেছি, অথচ রাজনৈতিক দলগুলোর আজকেও তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে অভ্যুত্থান একটা দলকে সরায় আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান হয় নাই। এটা তো বললাম না, ইনফ্যান্টাইল অ্যাটিটিউড তো কিন্তু দেখায়, বা একটা ইম্যাচুর পলিটিক্যাল বয়ান যদি করে সে বলতেই পারে, এটা জনগণ বিচার করবে। আপনার এই যে নির্বাচন, যেটা আমাদের গণতন্ত্রের রূপান্তর, আমাদের যে গণতন্ত্র হারিয়ে গেছিল সেই গণতন্ত্রকে রিএস্টাবলিশ করার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগ না নিয়ে অন্য বিষয়ে, যেমন পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, সংবিধান, আরও অনেক সংস্কারের কথা বলছে, এই যত সংস্কার যাই করেন এগুলো কিন্তু পরবর্তী সংসদে র্যাটিফাই করতে হবে, যত আলোচনা আজকে আপনি করেন। এবং আমাদের এই আলোচনা, এই কথাটা বিএনপি কেন বলছে বারবার? আমি সেটা বলছি, দেখেন এনসিপি কিন্তু এখনো রাজনৈতিক দল হয়ে ওঠেনি, তারা এখনো ইনফ্যান্ট ইন টার্মস অফ এজ, তাই না? তারা আমি মনে করি এখনো পলিটিক্যাল শক্তি না হয়ে সামাজিক শক্তি হিসেবে তারা এখনো বিরাজ করছে। কারণ এই পার্টির কর্মসূচি কি, পলিটিক্যাল কর্মসূচিটা কি, পলিটিক্যাল আদর্শটা কি, তাদের পলিটিক্যাল বয়ানটা কি, এটা তৈরি করতে হবে না? এরকম তারা বিচ্ছিন্নভাবে কিছু দাবি তুলছে, এখনও যে দলটি রেজিস্ট্রেশনও পায়নি, এখন তারা এক এক সময় এক একটা কথা বলছে। যেমন এই যে আজকে শুনলাম রেফারেন্ডামের কথা, সেই কিছু জায়গায় শুনে যে গণপরিষদ, আমরা বহুবার বলছি, দেখেন যখন একটা দেশ স্বাধীন হয় তখন নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে গণপরিষদ তৈরি হয়, এবং সেই গণপরিষদে শুধু নির্দিষ্ট পার্লামেন্টের মেম্বাররাই থাকবে এমন কোনো কথা নেই, কারণ সংবিধান শুধু রাজনীতিবিদরা রচনা করে না, অন্যান্য প্রফেশনালসরাও রচনা করে। সুতরাং এইটার বাস্তবতা এখন নেই। এইসব কারণে কি মনে হচ্ছে যে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা? বিএনপিকে বিচ্ছিন্ন করার মানে কি, বিএনপিকে মোকাবেলা করবার জন্য যা কিছু প্রয়োজন সেই কথাগুলো আমরা, সেই কথাগুলো না, সেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি যে শুধু টাইম ক্ষেপণ করা, যে আপনার নির্বাচনের জন্য বিলম্ব। যেমন দেখেন যে ফুয়াদ ভাই বলছে, এবং ফুয়াদ ভাইকে দলই মনে হয় বলছিল যে
কমন প্ল্যাটফর্মে যে কর্মসূচি ঘোষণা করা হয় নির্বাচনের সময় প্রচার। দেখেন এটা আমি একটু ওনার সাথে কন্টেস্ট করি, এটা কতটা প্র্যাগমেটিক এবং কতটা রিয়েলিস্টিক। একটা প্ল্যাটফর্মে যদি আমরা সবাই যাই, সেখানে আমি বক্তব্য দিলাম বিএনপির হয়ে, উনি ওনার দল, জনগণের মধ্যে কনফ্লিক্ট মাস্ট। আমার বক্তব্য শুনতে যারা আমার দলের যারা আসবে, উনার দলের আসবে, ইনার ওইখানে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন? ও তো সেনাবাহিনী 50 কার্টুন দিয়েও তো আপনি প্লাটুন দিয়েও তো আপনি সমান করেন। এটা কি হয় যে একটা প্ল্যাটফর্মে আমরা 3-4 জন, আমার যে এটা একবার বাংলাদেশে একবার জনতহবিল বলে একটা ইয়ে ছিল, আমি তখন ইলেকশন কমিশন বিল টেলিভিশনে টেলিভিশনে আমরা প্রার্থী আছি, জনগণ শুনছে। কিন্তু আপনি যদি মানে প্র্যাকটিক্যালি জনগণকে মাঠে হাজির করেন, বিএনপির জনগণ আসলো, অন্য রাজনৈতিক দলের জনগণ আসলো, ওই জনগণ কন্ট্রোলটা আপনি কি শত তারপরে দেখেন। একটা বিরতির পরে আমি ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত। গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার, বিচার, নির্বাচন বিষয় নিয়ে। শরীফুজ্জামান শরীফ, নির্বাচনে কোনো রকম অনিশ্চয়তা দেখছেন? হ্যাঁ, অনিশ্চয়তা দেখছি। জুনের উপরে জুন নিয়েও আমার অনিশ্চয়তা আছে। কেন? প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো বারবার এটি ইস্যু করা হয়েছে। জি, আমি এখন পর্যন্ত স্পেসিফিক পলিটিক্যাল পার্টিগুলো, এবং আপনি দেখবেন যে পরস্পর বিরোধী কতগুলো বক্তব্য আছে, এবং এই বক্তব্যগুলো আসছে স্টেক হোল্ডার যারা, তাদের মধ্য থেকে, এবং কখনো কখনো এনসিপির যে বক্তব্যটা, আমি অন্যান্য পার্টিগুলোর সঙ্গে তার মিলটা পাই না। যদিও বলেন একটু, সরকারের উপরে তাদের প্রভাবটা অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে বেশি। সেটা আপনি একজন উপদেষ্টার পদত্যাগ করার পরে প্রেস সেক্রেটারি তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আশীর্বাদ করার থেকে শুরু করে, আমি কোথাও দেখতে পাচ্ছি যে একটা সন্তান যখন আস্তে আস্তে বড় হয় না, বাবা তার হাতটা ধরে ফুফু বাড়ি, চাচা বাড়ি চিনিয়ে দিয়ে আসে, বাজারের মিষ্টির দোকান। সরকারকেও দেখছি যে সরকারও এই দলটিকে যদিও এইভাবে চিনিয়ে দিচ্ছে। যদিও আমি মনে করি যে অনেকগুলো তরুণ, বিশ্ববিদ্যালয়ের একেবারে ঝলমলে তরুণ, যাদের বিরুদ্ধে আপনি ওই ধরনের অভিযোগ তুলতে পারবেন না, যে অভিযোগগুলো গত 15 বছর বা তার আগে আমাদের পলিটিশিয়ানদের বিরুদ্ধে তোলা যেত, সেই তুলনায় এদের তুলনামূলকভাবে 1-2 জনের বাইরে মোটামুটি লেখাপড়া জানা, এবং তাদের কাছ থেকে অতগুলো প্রত্যাশাও আছে। কিন্তু সরকারের কোনো অর্গানের এবং কোনো ব্যক্তির একটু অতিরিক্ত তৎপরতার কারণে তাদেরকে বারবার প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, এবং এই কারণে মনে হচ্ছে, এবং পাবলিকও মনে করে, যে সরকারের উপরে তাদের একটা বিরাট প্রভাব আছে। এবং এই দলটিকে গড়ে ওঠার পর নির্বাচনে অনিশ্চয়তা কেন? নির্বাচনে অনিশ্চয়তার জায়গাটা হচ্ছে যে এক ধরনের বক্তব্য। এই যে দেখলেন আপনি যে বিএনপি বেরিয়ে এসে বলছে যে আমরা সন্তুষ্ট না, কিন্তু আইন উপদেষ্টা বলছে যে না, বিএনপি সন্তুষ্ট। অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টির বক্তব্যটাকে, এই বিষয়টাকে আমি খুব সহজভাবে দেখি না। আমি মনে করি যে আপনি বিষয়টাকে ডাইভার্ট করার একটা ইচ্ছা আপনার। ধরেন আজকে এলডিপি বিএনপির সঙ্গে বৈঠক ছিল, সেখানে বের হয়ে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন না হলে অনিশ্চয়তা। যে কোনো ধরনের জামাতের আমির, জি, তিনি প্রথম দিন লন্ডনে গিয়ে যে বক্তব্যটা দিয়েছেন এবং বিএনপির সাথে দেখা করার পরে, তারপরে আজকে তার মহাসচিব গতকালকে যে বক্তব্য দিয়েছে, আপনি কিন্তু তার সাথে মানে এটা বুঝতে হলে সিভিল উকিলের কাছে যেয়ে বসতে হবে যে আসলে কি বলতে চেয়েছে। জি, অনেক ধন্যবাদ। এক এক সময় এক এক ধরনের যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু, এবং সরকারের যে তৎপরতাগুলো, এই তৎপরতাগুলো এবং বক্তব্যগুলো আমার কাছে সন্দেহ। অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাচন নিয়ে আপনি কোন রকম অনিশ্চয়তা দেখছেন এইসব বক্তব্যের কারণে? দেখতে পাচ্ছি না। কবে দেখছেন নির্বাচন? কত দূরে? প্রফেসর ইউনূসকে অবিশ্বাস করবার মতো এখন পর্যন্ত কোনো কাজ তিনি করেন নাই। সোফার উনি আপনার সেই টাইমলাইনটাতে উনি নিউ ইয়র্কে বলেছেন, জাতিসংঘের কনফারেন্সে গিয়ে আপনার নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে উনি প্রথম বলেছেন, এবং এরপর থেকে দেশে বিদেশে যতগুলো ইন্টারভিউ এক্সপোজার উনি করেছেন, মোটা দাগে উনি একই কথা বারবার বলেছেন, ডিসেম্বর থেকে জুন। এখন বেশি সংস্কার হইলে একটু বেশি, কম সংস্কার একটু হইলে বেশি, ফেব্রুয়ারি, মার্চ, কিন্তু এর বাইরে আমি কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় যে কারণে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে ওনার বয়স এবং গ্লোবাল ইমেজ। ওনার যে একটা সারা দুনিয়ার ভাবমূর্তি আছে, 85 বছর বয়সে একটা মানুষ তার জীবনের সব অর্জনটাকে মাটি করে দিয়ে কবরে যাবেন না। এটা কোনো বুদ্ধিশুদ্ধিওয়ালা পাগল টাগল না হইলে এটা করার কথা না।
তো উনি প্রত্যেকটা স্টেক হোল্ডারকে একই কথা বলেছেন বিদেশে, উনি আমেরিকাতে বলেন, চায়নাতে বলেন, বিমস্টেকের কনফারেন্সে ব্যাংককে একই কথা বলেছেন। সো এখন পর্যন্ত ওনাকে ভরসা না করবার মতো মানে অসততা আমি ওনার মধ্যে এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু ধরেন সরকার তো উনি একা না, ওনার আশপাশের উপদেষ্টা পরিষদ অনেক স্টেক হোল্ডার তো আছে, সেই জায়গা থেকে কোনো চেষ্টা তারপরও নাই। অধিকাংশ উপদেষ্টাকে ধরেন তো ব্যক্তিগতভাবে আমিও চিনি, জি, আমার কাছে একদমই মনে হয়নি যে কারো ভিতরে একটু ঝামেলা করা, একটু ডিলে করা, একটু ক্ষমতায় বেশি থাকা, ন্যূনতম কোনো আগ্রহ আমি কারোর মধ্যে দেখি নাই। যেটা আছে সেটা হচ্ছে কিছু চাইল্ডিশ আচরণ আছে, এটা বলতে পারেন। কারণ হইল যারা পলিটিক্স করে নাই তারা ধূর্ত হয় না, পলিটিক্স করা লোকরা কিন্তু ধূর্ত হয়। সে শব্দের মারপ্যাচ বোঝে, সে বাক্যের মারপ্যাচ বোঝে, সে কোথায় শয়তানি করতে হবে, কোথায় বদমাইশি করতে হবে, বাইরে এক কথা, ঘরে এক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা, এগুলো সে বোঝে। এনারা হচ্ছে সিভিল সোসাইটি মেম্বার, তারা হচ্ছে সমাজকে, রাষ্ট্রকে সবসময় ক্রিটিক করে ওনাদের সময়টা কাটাইছেন যে এটা অন্যায়, এটা ঠিক না, বেঠিক, এই ধরনের কাজ। তো এই ধরনের লোকরা ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই চাইল্ডিশলি বললেন, জনগণ বলে 5 বছর একটা কথা, এইটাকে আমি খুব সিরিয়াস স্টেটমেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য মনে করি। শেষ করব একেবারে এক লাইন, আপনি কবে নির্বাচন দেখছেন? শেষ করব এক লাইন। ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখছেন? এরকম কোনো অনিশ্চয়তা আমি দেখি না, কারণ এই সরকারের যেটা বলে যে ইন্টারন্যাশনাল একটা ইমেজ আছে এবং জনগণের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার দৃঢ় বিশ্বাস এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমি একটা কথা কিন্তু বলতে চাচ্ছি, শেষ লাইন, যে ফুয়াদ ভাই যেটা বললো পলিটিক্যাল লিডাররা খুব ধূর্ত হয়, আমি জানি ম্যাকিয়াভেলি বলেছিল যে মানুষ মাত্রই ধূর্ত শেয়ালের মতো, তাই না? এবং এখন এই মানুষ যে শুধু পলিটিক্যাল মানুষ ধূর্ত হবে আর প্রফেশনালস, অন্য প্রফেশনাল তারা ধূর্ত হবে না, এই কথাটা ঠিক না। কারণ এই সরকারের মধ্যে একটা আন্তরিকতা আছে। ডক্টর ইউনূসের উনি যেটা বলছেন, যে নিউ ইয়র্ক টাইমসে যা বলছে, কিন্তু তার যে পারিষদ বর্গ, তাদের প্রেস উইং একরকম বলছে, আপনার উপদেষ্টা আর একরকম বলছে। সেজন্য বলছি, দেখেন কাগজে কলমে আমি যতই আইন করেন, মনস্তাত্ত্বিকভাবে যে ঠিক না করেন, ওই যে ফুয়াদ ভাই বললেন যে মানুষকে বিরিয়ানি খায়, মানুষকে টাকা দিয়ে, আবার মানুষকে এই ইহজগতে বেহেশতের লোভ দেখাও কিন্তু ভোট নেওয়া হচ্ছে, তাই না? সুতরাং মানুষের মনস্তাত্ত্বিক যদি শুধু লেখে, আইন লেখে আপনি অনেক ধন্যবাদ আসাদুজ্জামান, ফুয়াদ, সরফুজ্জামান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।